ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আলু বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূমের কিন্তু একটি অন্যতম অর্থকরী ফসল আমরা জানি, কিন্তু বাজারে যেমন তার দাম ওঠানামা করে, বাজারে যেমন তারতম্য দেখা যায়, সেরকম কিন্তু উৎপাদনে অনেক সময় কম বেশির একটা পরিমাণ আলুর চাষের ক্ষেত্রে দেখা যায়। ভালো বীজ নিয়েও কৃষক বন্ধুদের অনেক সময় অভিযোগ শোনা যায়। তো আলু এত একটা গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, সঠিক পরিকল্পনার অভাবে কিন্তু অনেক সময় এই উৎপাদনের কম বেশি হয় এবং প্রান্তিক কৃষক বন্ধু হয়তো বাজার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু এই উৎপাদনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় সঠিক পরিকল্পনা রাখলে। এই বিষয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ আলু চাষের প্রাথমিক যে পদক্ষেপ সেটা কি হবে এবং আলুর বীজ নিয়েও আলোচনা করব। আমাদের মধ্যে স্টুডিওতে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের বীজ সংশোধকরণের সহকৃষি অধিকর্তা বিশ্বজিৎ মণ্ডল। আমাদের বিশ্বজিৎ দা, নমস্কার। বিশ্বজিৎ দা, স্বাগত। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে মানে এত অনিশ্চয়তা কেন আলু চাষের ক্ষেত্রে? কৃষক বন্ধুদের কাছ থেকে কিন্তু আমরা শুনি অনেক সময়। ঠিক, দেখুন, আলু মূলত শীতপ্রধান এলাকার একটি ফসল। আমাদের যে অল্প সময় যে শীত রয়েছে, সেই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু আলু চাষটাকে করতে চাইছি। ফলে আলু চাষের সময়টা যদি ভীষণভাবে আমরা ঠিকঠাক না করতে পারি, তাহলে পরবর্তীতে কিন্তু যে গরম আবহাওয়াটা আলু চাষে চলে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু আলুর ফলন ভীষণভাবে মার খাবে। দ্বিতীয় আরেকটি বড় কারণ, আমাদের এলাকার যে কৃষক বন্ধুরা মূলত লাল স্বর্ণ জাতীয় ধান চাষ করতে পছন্দ করেন। তো লাল স্বর্ণ জাতীয় যে ধান, সেটা মধ্য থেকে দীর্ঘমেয়াদী ধান। ফলে সেই ধান তুলে যখন আলু চাষের পরিকল্পনা করা হয়, তখন কিন্তু সময়টা অনেকটাই পেরিয়ে যায়। তৃতীয় আরও একটি বড় কারণ আলু চাষের ক্ষেত্রে, যে আলুর যে সমস্ত রোগ যেগুলো দেখা যায়, তার অধিকাংশটাই কিন্তু বীজবাহিত রোগ। ফলে হয়তো এই বছরের কৃষক বন্ধু দেখলেন তার নিজের জমির যে আলুর বীজ সেটা ঠিকঠাকই রইল, হয়তো এবছর সেই জীবাণুগুলোর প্রকাশ ঘটেনি। পরবর্তী বছরে যখন কৃষক বন্ধু সেই বীজ বপন করলেন, তখন কিন্তু তার জমিতে অবধারিতভাবেই সেই রোগগুলি প্রকাশ পাবে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যদি মাথায় না রাখা যায়, তাহলে কিন্তু আলু চাষ ভীষণভাবে অনিশ্চয়তার মুখোমুখি পড়বে। তো রক্ষা করার উপায় কি, এর হাত থেকে বাঁচার উপায় কি? ঠিক, দেখুন, যে কথাগুলো আমি বলছিলাম যে অল্প সময়ের শীত, তাহলে যে কৃষক বন্ধু ভাবনা চিন্তা করছেন যে আমি এবছর আলু চাষ করব, তাহলে তাকে পরিকল্পনা করতে হবে সঠিক সময়। হ্যাঁ, সঠিক সময়টা, অর্থাৎ সঠিক সময়টা ধরতে গেলে পরে যেগুলো অল্প মেয়াদি জাত, যেমন ধরুন মিনিকিট রয়েছে, গোটরা বিধান, আয়ার 64, 40-94, আয়ার 36, যেগুলো অল্প দিনে পেকে যায়, তাহলে এই ধানগুলোকে যদি আমরা চাষ করি, তাহলে আগেই মাঠটা ফাঁকা হয়ে যাবে। অর্থাৎ কিনা 15ই অঘ্রাণ আমরা যেটাকে সময় বলি, যার মধ্যে যদি আলুটাকে লাগানো যায়, তাহলে আলু চাষের যে সর্বোচ্চ তাপমাত্রা যেটা আলু সহ্য করতে পারে, সেটা 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা লক্ষ্য করে দেখেছি 15ই অঘ্রাণের মধ্যে যদি আলুটা বসিয়ে দেওয়া যায়, মাঠে বসানো যায়, তাহলে কিন্তু এই সময়কালের মধ্যেই, যে স্বল্প সময়ের শীত, সেই সময়ের মধ্যে কিন্তু কৃষক বন্ধু জমি থেকে আলুটাকে তুলে নিতে পারবেন। আরেকটা কথাকে একটু মাথার মধ্যে আমি দিতে চাইছিলাম, যে জমিগুলোতে চাষ হয় দীর্ঘদিন কিন্তু মাটি পরীক্ষা করা হয়নি। ফলে মাটির পিএইচ যদি 5.5-এর নিচে নেমে যায় বা 6.5-এর ওপর, আপনি যে জেলাগুলোর কথা বললেন সেখানে 5.5-এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ অতিরিক্ত যদি অ্যাসিড মাটি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আলুর ফলন ভীষণভাবে মার খাবে। অর্থাৎ একবার মাটি পরীক্ষা করিয়ে নিয়ে মাটিটাকে একবার শোধন করা কিন্তু জরুরি। কৃষক বন্ধুরা, আজকে কিন্তু আমরা চাষবাস নিয়ে, মানে আলুর ঠিক চাষ পদ্ধতিটা নিয়ে আলোচনা করব না। যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরিকল্পনা স্তরটা কি। মানে সেই জন্যই কিন্তু বিষয়দের আজকের আলোচনার বিষয়টা এইভাবে আমরা শুরু করেছি, যে সঠিক পরিকল্পনা করলে কিন্তু আমরা আলুর ফলন ভালো পেতে পারি। তো সেক্ষেত্রে মানে একটা কথা জিজ্ঞেস করি, যে বীজ পাল্টালে অনেক সময় বলে যে ফলনটা ঠিকঠাক হয়, সেটা কি সত্যি কথা? ঠিক, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি আলোকপাত করেছেন। দেখুন, আলু মূলত শীতকালীন একটা ফসল। আপনি লক্ষ্য করবেন যে আলুর যাবতীয় গবেষণা কেন্দ্রগুলো মূলত কিন্তু শীত প্রধান এলাকাতে রয়েছে। তো এবার সেখান থেকে আপনি ফাউন্ডেশন বা বিডার সিড নিয়ে এসে কৃষক বন্ধু জমিতে যখন চাষ করছেন, বছরের পর বছর যখন চাষ করবেন, স্বাভাবিকভাবেই আমাদের এখানকার যে কৃষি জলবায়ু, সেটি কিন্তু যেখানে আলুটা উৎপাদিত হয়েছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন। ফলে এই এলাকায় চাষ করতে করতে আলুর বীজের মধ্যে কিন্তু একটা চারিত্রিক পরিবর্তন চলে আসে। তাছাড়াও কৃষক বন্ধু জমিতে রোগ পোকার আক্রমণ বা পাশাপাশি অন্য জমি থেকেও বিভিন্ন সংক্রমণের জন্য কিন্তু বীজের গুণমান যথেষ্ট হ্রাস পায়। সেজন্য
যদি সঠিকভাবে চাষ করা যায় ঠিকঠাকভাবে, তাহলে 2 বছর কৃষক বন্ধু নিজে বীজে চাষ করতে পারেন। অন্যথায় কিন্তু বীজ পাল্টালে কৃষক বন্ধু লাভবানই হবেন। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে গুণমান সম্পন্ন বীজ। ঠিক, হ্যাঁ, মানে এটা কি, এটা কোন দিকটা খেয়াল রাখতে? দেখুন, গুণমান সম্পন্ন যে বীজের কথা বললেন, গুণমান একটি আপেক্ষিক বিষয়। কিন্তু যিনি অভিজ্ঞ কৃষক আছেন তিনি নিজেই বলতে পারবেন কোনটা গুণমান সম্পন্ন বীজ। যার সেই পর্যায়ে অভিজ্ঞতা নেই তাকে কিন্তু সংশোধিতকরণ দপ্তরের উপর ভরসা রাখতে হবে। আপনি বাজারে যেটি সংশোধিত বীজ বা সার্টিফাইড বীজ, যেটা কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন, যেটি চটের ব্যাগে বিক্রি হয়, কোনো পলি প্যাকেটে কিন্তু সার্টিফাইড বীজ বিক্রি হয় না। সেই বীজের যে মুখ, সেখানে একটি আকাশি নীল রঙের সার্টিফাইড কার্ড দ্বারা বা ট্যাগ দ্বারা সিল করা থাকে, টেম্পার প্রুফ সিল করা থাকে। এটির অর্থ হচ্ছে যে আপনি এই প্যাকেটের মধ্যে যে বীজটা পাবেন সেটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে নির্ধারিত গুণমান মাত্রা রয়েছে সেই গুণমান মাত্রায় পাস করা বীজ আপনি পাচ্ছেন। অর্থাৎ একটা চটের ব্যাগের বীজ, সার্টিফাইড বীজ কিনুন, তাহলেই কিন্তু আপনি অনেক গুণমান সম্পন্ন বীজের একটা পেয়ে যাবেন। আচ্ছা, এই সূত্রে একটা জিনিস জিজ্ঞেস করি যে বীজ শোধন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা জানি। ঠিক কথাই। আচ্ছা, অনেক সময় অনেক কৃষক বন্ধুর অভিযোগ এরকম হয় যে লাল ওষুধটা আমরা ব্যবহার করতাম শোধনের ক্ষেত্রে, সেটা কাজে দিচ্ছে না। এটা কি সত্য এই অভিযোগ? হ্যাঁ, এই অভিযোগ আমরাও পাই। এই অভিযোগটার খুব মজার জায়গা আছে। দেখুন, কৃষক বন্ধু তিনি কিন্তু কি ওষুধ, তার নাম কি বা তার মধ্যে কোন রাসায়নিক উপাদান রয়েছে তার উপর অতটা গুরুত্ব দেন না। তিনি কিন্তু রং, তার উপরে প্রথম গুরুত্ব দেন, দ্বিতীয় দেন নামের শেষে। যে ওষুধগুলির কথা আপনি লাল ওষুধ কথা বললেন, মূলত নামের শেষে 6 কথাটি আছে। যেমন অ্যাগালল 6, ব্যাগালল 6, এমিশন 6, টাফাসন 6, অর্থাৎ নামের শেষে 6 কথাটি কৃষক বন্ধুর মাথার মধ্যে পরিচিত। আর দ্বিতীয় হচ্ছে লাল রং। এর থেকে অনেক সস্তায় বাজারে এখন একটি কিন্তু লাল রঙের ওষুধ বিক্রি হচ্ছে, কিন্তু যার মধ্যে আছে ট্রাইকোডার্মা ভিরিডি নামে একটি জীবাণু। প্রথম যেটি পারদঘটিত ওষুধ, যেটি কৃষক বন্ধু দীর্ঘদিন ধরে ব্যবহার করছিলেন, তার মাত্রা হচ্ছে প্রতি লিটার জলে 2 গ্রাম এবং আলু বীজকে সর্বোচ্চ 2 মিনিট ডোবানো যেতে পারে। আচ্ছা, দ্বিতীয় যে ওষুধটির কথা বললেন আপনি, ছত্রাকনাশকটি, সেটির মাত্রা হচ্ছে কিন্তু প্রতি লিটারে কমপক্ষে 5 গ্রাম এবং আলু বীজকে কমপক্ষে 7 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এখন কৃষক বন্ধু যদি লাল রঙের ওষুধ দেখেই ওই 2 গ্রাম প্রতি লিটার জলে দেন এবং মাত্র 2 মিনিট চুবিয়ে রাখেন, তাহলে কিন্তু এই যেটি তুলনামূলক সস্তা লাল ওষুধ আপনারা যেটা বলছেন, যার মধ্যে ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়া রয়েছে, তাতে কিন্তু কাজ পাওয়া যাবে না। মানে সময়, মানে কতক্ষণ ভেজানো থাকবে এবং পরিমাণ। হ্যাঁ, আসলে আপনি দুটো আলাদা মূলগত ওষুধের মূল জিনিসটা দেখে নিন, সেটি পারদঘটিত ওষুধ নাকি ট্রাইকোডার্মা ভিরিডি জাতীয় ওষুধ। আচ্ছা, এই যে সঠিক গুণমান সম্পন্ন বীজ কোথায় পাওয়া যাবে? সঠিক গুণমান সম্পন্ন বীজ আপনি পাবেন আমাদের পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের বিভিন্ন যে বীজ খামার রয়েছে, সেখানে আলুর সার্টিফাইড বীজ তৈরি হয়। বর্ধমান জেলার বেশ কিছু সমবায়, কৃষি সমবায়, তারা সার্টিফাইড বীজ তৈরি করছেন এবং মেদিনীপুরে যে আমাদের সবথেকে বড় কৃষি খামারটি রয়েছে আলু বীজের ওপর, তারাও কিন্তু সার্টিফাইড বীজ চাষিদেরকে সরবরাহ করেন। আচ্ছা, মানে এই কটি জায়গায়? হ্যাঁ, মূলত। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে তো সবসময় বীজ সংগ্রহ করা কৃষক বন্ধুদের পক্ষে সম্ভব হয় না, অনেক সময় হয়ে ওঠে না নানা কারণে। বাজার থেকে হয়তো তারা সংগ্রহ করছেন, সেক্ষেত্রে এই গুণগত মানটাকে বজায় রাখার জন্য কোন দিকগুলোর উপর তারা নজর দেবেন? ঠিকই, আমাদের যে পরিমাণ আলু বীজের প্রয়োজন হয় তার খুবই অল্প অংশই সার্টিফাইড বীজ হিসেবে এখনও পর্যন্ত তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়। ফলে মূলত বাজারে খোলা বীজের ওপর কৃষক বন্ধুদের নির্ভর করতে হচ্ছে। সেক্ষেত্রে কৃষক বন্ধুকে একটু সজাগ থাকতে হবে। বীজের উপযুক্ত সাইজ হচ্ছে 20 থেকে 120 গ্রাম। 20 গ্রামের নিচের ছোট বীজ কৃষক বন্ধু ব্যবহার করবেন না, 120 গ্রাম এর বেশি বীজও কৃষক বন্ধু ব্যবহার করবেন না। আমাদের যেটা কৃষক বন্ধুদের স্বাভাবিক চাওয়া থাকে, যত ছোট বীজ তত তার কম খরচা হবে। কিন্তু কি হয়, আমরা অভিজ্ঞতা দেখেছি, ছোট বীজটা তৈরি হয় সাধারণত ভাইরাস আক্রান্ত গাছ থেকে। ফলে ছোট বীজ আপনি যদি কেনেন, তাহলে কিন্তু রোগাক্রান্ত গাছ থেকে পাওয়া বীজ কেনার সম্ভাবনা আপনার বাড়ছে, সেটাকে একটু এড়িয়ে চলতে হবে। দ্বিতীয় যে জিনিসটাকে দেখতে হবে কি, যে আপনি যে আলুর বীজটাকে কিনবো বলে ঠিক করেছেন, তার 2 বা 3টে বীজ কেটে দেখুন, বীজের ভিতরে কোনো গোল রিং আছে কিনা, রিংয়ের ধারে কোনো পচা দাগ দেখা যাচ্ছে কিনা, বা ভিতরে কোনো ছাপ দাগ আছে কিনা। যদি গোল রিং থাকে, অর্থাৎ কিনা সেখানে ব্যাকটেরিয়া জাতীয় সংক্রমণের
চরম সম্ভাবনা। গোল্ড রিংটার মধ্যে কি কোনো রং থাকবে, মানে না, নাকি একটা যে হালকা সাদা রং, তার মধ্যে পরিষ্কার একটা সুস্পষ্ট একটা রিং দেখা যায়। যদি ভাইরাস আক্রান্ত হয় সেক্ষেত্রে ভিতরে ছাপ দেখা যাবে। অনেক সময় দেখা যায় বাইরে পুরো বীজটি সম্পূর্ণ সঠিক, একদম নীরব বীজ, কিন্তু ভিতরে একটা ফাঁপা অংশ দেখা যাচ্ছে, ডেড হার্ট দেখা যাচ্ছে। এই সমস্ত যে বীজ লটে পাবেন সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। আরও একটা জিনিস দেখবেন যে বীজের যে চামড়া, বীজের যে ত্বক, সেটা যেন মসৃণ হওয়া থাকা দরকার। ওখানে কোনো উঁচু নিচু খসখসে বা দাদের মতো দাগ যদি থাকে, সেই সমস্ত বীজ লটকে কিন্তু কৃষক বন্ধুকে এড়িয়ে যেতে হবে। আরও একটা কথা, যে অনেক সময় বাজারে যে বীজ আসে, ভারতবর্ষ তো একটা বিস্তীর্ণ জায়গা এবং বিভিন্ন জলবায়ু, দেখা যাচ্ছে আমাদের যখন বীজ আমরা লাগাচ্ছি কোনো একটি অংশে ভারতবর্ষে দেখা যাচ্ছে সেখানে আলু উঠে এসছে। তো এই ফ্রেশ যে হারভেস্ট, সেখানকার সদ্য উঠে আসা ফসলও কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু এখানে নিয়ে এসে বীজ হিসেবে বিক্রি করে দেন, যেটি কিন্তু বাজারে বা জমিতে আপনার কিন্তু আর নতুন গাছে জন্ম দেবে না। কারণ আলুর নিয়মই হচ্ছে যখন মাঠ থেকে ওঠে তারপর প্রায় 2 মাস তাতে আর কল আসে না। সেই ক্ষেত্রে এটাকে এড়াবার জন্য কৃষক বন্ধু দেখে নেবেন যে বীজ আপনি কিনছেন তাতে বীজের যে চোখ সেটা স্পষ্ট আছে কিনা, অর্থাৎ একটু ফোলা ফোলা আছে কিনা। যখন ফ্রেশ হারভেস্ট হয়, সদ্য উঠে আসে, তখন কিন্তু এই চোখটা এত স্পষ্ট থাকে না। যত সময় যাবে তত চোখটা স্পষ্ট হবে, যত চোখ স্পষ্ট হবে তত কিন্তু বীজের গুণমান উন্নত হবে। আচ্ছা, পাঞ্জাবের জলন্ধরের বীজের প্রতি কৃষক বন্ধুদের একটা অদ্ভুত দেখেছি, চাহিদাটা বেশি, সেটার কারণটা কি? আপনি একদম কৃষক বন্ধুদের মতোই প্রশ্নগুলো করে উঠছেন। জলন্ধরের বীজের প্রতি কৃষক বন্ধুদের সবসময় দুর্বলতা আছে। এর একটা প্রেক্ষাপট আছে এরকম, যে পশ্চিমবাংলাতে আগে যখন সার্টিফাইড বীজ তৈরি হতো না, জলন্ধরে কিন্তু আমাদের ভারত সরকারের যে কৃষি দপ্তরের একটি আলু গবেষণা কেন্দ্রের একটা শাখা রয়েছে, সেখান থেকে বিডার সিড বা ফাউন্ডেশন সিড নিয়ে কৃষক বন্ধুরা, জলন্ধরে কৃষক বন্ধুরা সার্টিফাইড বীজ তৈরি করত এবং পশ্চিমবাংলাতে সরবরাহ করত। ফলে আমাদের এখানে যখন বীজ তৈরি হয় না, সেখানে জলন্ধর থেকে যখন বীজ আসছে তখন মান তার অবশ্যই উন্নত হতো। কিন্তু বর্তমানে পশ্চিমবাংলাতেও কিন্তু সার্টিফাইড বীজ আলু তৈরি হচ্ছে এবং আমরা পরীক্ষা করে দেখেছি যে জলন্ধর থেকে আসা যে সমস্ত বীজ এবং পশ্চিমবাংলায় উৎপাদিত বীজ, দুয়ের মধ্যে বিশেষ তফাৎ নেই। অনেক সময় পশ্চিমবাংলায় উৎপাদিত সার্টিফাইড বীজই কিন্তু বেশি ফলন দেয়। জলন্ধর থেকে যে সমস্ত বীজ আসছে তার কিন্তু খুব কম অংশই সিড টিউবার হিসেবে আসে। আচ্ছা, দেখা যাচ্ছে পটেটো টিউবার হয়ে আসে, যেটা কিনা খাবার আলু হিসেবে আসে, সেটা বীজ আলু। এই ক্ষেত্রে একটা প্রশ্ন যেটা হচ্ছে যে মানে বীজের যখন এতটাই গুরুত্ব, আমরা মানে এখানে কৃষক বন্ধুরা তো নিজেরা বীজ তৈরি করতে পারেন। একদমই তাই। সেটা একদম মানে সেটা একদম সংক্ষেপে যদি আমাকে একটু বলেন যে কৃষক বন্ধুরা যদি একটু চেষ্টা করবেন যেটুকু পরিমাণ ফাউন্ডেশন বীজ সংগ্রহ করার, ফাউন্ডেশন বীজ সংগ্রহ করতে হলে আমাদের যে বর্ধমানে ক্ষেত্রীয় যেটি অফিসটা রয়েছে, রিজিওনাল সিড সার্টিফিকেশন অফিস, তারা সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা ফাউন্ডেশন বীজের পাওয়ার ব্যাপারে একটু চেষ্টা করে দেবো তাদের সাথে। যেটুকু পাবেন সেটুকু যদি একটু সাবধানতার সঙ্গে চাষ করেন, আপনি নিজের বীজ নিজে তৈরি করে নিতে পারবেন। কোথায় পার্থক্যটা? আপনি যখন নিজের খাবার আলু চাষ করছেন, এক হাতে আপনি 3টি বা 4টি আলু বসাচ্ছেন। বীজ আলু যখন চাষ করবেন, এক হাতে আপনি 5টি বা 6টি আলু বসান। লক্ষ্য একটাই, যাতে করে আপনার উৎপাদিত আলু মোটা না হয়ে যায়। ঘন বসাবো, আলু সংখ্যায় বেশি ধরবে, ছোট সাইজে হবে, যেটা কিনা পরবর্তী সময়তে আমি বীজ হিসেবে ব্যবহার করতে পারবো। দ্বিতীয় কি, রোগ জ্বালা দেখা মাত্রই ব্যবস্থা নেবেন, আর কোল্ড স্টোরেজে পাঠাবার আগে অবশ্যই একবার বোরিক অ্যাসিডে ট্রিটমেন্ট করে নেবেন। শুধু এই কয়েকটি জিনিস যদি মাথায় রাখা যায়, 3-4টি বিষয়, তাহলেই কিন্তু আমি এই যে বাজারে আলু বীজের ওপর যে এত অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাকে সহজে এড়িয়ে আমার নিজের সার্টিফাই করা নিজের বীজ আমি কিন্তু জমিতে লাগাতে পারবো। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মানে বীজ, আমরা জানি যে কোনো ফসলের লাভের মুখ কিন্তু কৃষক বন্ধুরা তখনই দেখতে পারে যখন বীজটা খুব একেবারে সুস্থ বীজ হয়। এবং এই যে গুণমানগত বীজের কথা যেটা বারবার আলোচিত হলো এই আলোচনার মধ্যে, সেটা কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। জলন্ধরের দিকে না তাকিয়ে থেকে নিজেরা যদি একটু সময় খরচ করে একটু যত্ন নিয়ে বিষয়টা যেটা বললেন সেভাবে যদি আমরা বীজটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আলুর ফলন অনেক বাড়বে এবং লাভের মুখ আপনারা দেখতে পাবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো।
বছরের ৩৬৫ দিন। কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-555-এ যোগাযোগ করুন। এই সপ্তাহে আবহাওয়া মূলত শুকনো থাকবে, তবে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 16ই অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। 17ই অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। 18ই অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ আংশিক মেঘলা থাকবে। 19শে অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। 20শে অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ আংশিক মেঘলা থাকবে। 21শে অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে। 22শে অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ পরিষ্কার থাকবে। এখন আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত কৃষক বন্ধুরা ধান চাষ করছেন তাদের জানানো হচ্ছে এই সপ্তাহে হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে, তাই জমি থেকে জল বের করার জন্য জমিতে নালির ব্যবস্থা রাখুন। এই সময় ধানের শীষ মুকুল বেরোনোর সময়, এই সময় জমিতে জল ধরে রাখা প্রয়োজন। বর্তমান আবহাওয়াতে ধসা রোগের প্রভাব দেখা যায়। প্রতিকারের জন্য কার্বেন্ডাজিম 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। এই সময় ধানে বাদামি শোষক পোকার আক্রমণ বাড়ে। গাছ প্রতি 15টির বেশি পোকা দেখা দিলে প্রতিকার হিসেবে 0.75 মিলি নুভান প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন বা 4% কার্বারিল গাছের নিচের অংশে ছড়িয়ে দিন। যে সমস্ত চাষি বন্ধুরা বাঁধাকপি এবং ফুলকপি চাষ করছেন তাদের জানানো হচ্ছে বাঁধাকপি ও ফুলকপি চারাতে পচে যাওয়া রোগ দেখা গেলে কার্বেন্ডাজিম 12% এবং তার সঙ্গে ম্যাঙ্কোজেব 64% প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। বাঁধাকপি ও ফুলকপির চারাতে জল জমতে দেবেন না, শুষ্ক ও আগাছা মুক্ত রাখুন। মূল জমিতে যদি কালো পচা বা পচা রোগ দেখা যায় তাহলে স্ট্রেপ্টোসাইক্লিন 1 গ্রাম 10 লিটার জলে গুলে 10 থেকে 12 দিন অন্তর স্প্রে করুন। ভিন্ডি চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে বর্তমানে গরম ও আর্দ্র আবহাওয়াতে সাদা মাছির আক্রমণ দেখা দিতে পারে, যার জন্য ভেন্ডিতে সাহেব রোগ হতে পারে। প্রতিকার স্বরূপ ডাইফেনথিউরন 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। সাধারণ লঙ্কা চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে বর্তমানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার জন্য লঙ্কায় মাকড় ও থ্রাপস পোকার বৃদ্ধিতে সাহায্য করে থাকে, যা পাতা কুঁকড়ে যাওয়ার প্রধান কারণ। প্রতিকার স্বরূপ ডাইফেনথিউরন 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন।
বেগুন চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে এই সপ্তাহে হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে, তাই এই সময়ে বেগুনে ফল ছিদ্রকারী পোকার প্রাদুর্ভাব দেখা দিতে পারে এবং এই পোকা গাছের ক্ষতি করতে পারে। গাছের সেই ক্ষতিগ্রস্ত অংশ ছিঁড়ে ফেলে দিন এবং পরিষ্কার আবহাওয়ায় 2% নিম তেল স্প্রে করবেন। প্রতিদিন খেলনার বাজার বেড়ে চলেছে। সফট টয়েজ আজ শুধু খেলার সামগ্রী নয়, আজ ঘর সাজাবার এক উপকরণও। সেই বাজারকে ধরতে, বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করতে এবার উদ্যোগী হল বীরভূম জেলার আরসেটি এলাহাবাদ ব্যাংক। সম্প্রতি তাদের বোলপুর শাখায় 26 জন মহিলাকে সফট টয়েজের উপর প্রশিক্ষণ দেওয়া হলো, যাতে তারা প্রশিক্ষণ শেষে নিজেরা স্বনির্ভর হতে পারে। প্রয়োজনে তাদের ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেন তারা। ইলামবাজারে এই একই রকম প্রশিক্ষণ শিবির করে প্রশিক্ষিত 60% মহিলাকে স্বনির্ভর করতে পেরেছেন তারা। তো দুটো তিনটে জিনিস বলবো, আপনারা নিশ্চয়ই হয়তো আগে প্রশিক্ষণ অনেকে নিয়ে থাকতে পারেন, কেউ নেননি। আমাদের যেটা সমস্যা হয়, যারা মহিলারা এখানে আসেন ট্রেনিং নিতে, যে আমাদের আরেকটা লাইফ আছে বাড়িতে, সেগুলো সামনে এই প্রশিক্ষণটাকে সিরিয়াসলি নেওয়াটা একটা সমস্যা হয়। তো সেই হিসাবে একটু যদি স্বাবলম্বী হই, তাহলে বাকি সংসারের কাজ সামলে যদি নিজেদের হাতে অল্প অর্থ থাকে, দুটো জিনিস হবে। একটা জিনিস জানবেন আপনারা, আপনার কনফিডেন্স বাড়বে। ইংরেজিতে শব্দ বলছে অনেকের কাছে লাগবে, দেখবেন আপনার অনেক ভরসা বাড়বে। এগুলো ছেলেদের আগে খেলনা হিসাবে ব্যবহার হতো, এখন এইটা একটা ঘর সাজানো হিসাবেও হয়, যার ফলে এর মার্কেটটা খুব ভালো আছে। এবং এর মার্কেটটা ভালো থাকার ফলে বড় বড় কোম্পানিগুলো যে কাজগুলো করে, সেইখান থেকে যদি আমরা স্কিল ডেভেলপমেন্ট এদেরকে করে দিই, আমার গ্রাম বাংলার মেয়েরা এর থেকে অনেক ভালো কাজ করবে। এবং এটা আমরা দেখেছি, আমরা ইলামবাজারও করেছি, দেখেছি তারা খুব ভালো ব্যবসা করে। এর আগে কোথায় কোথায় এই ধরনের ওয়ার্কশপ করেছেন? এই ধরনের ওয়ার্কশপ আমরা একটাই করেছি, সেটা হচ্ছে ইলামবাজার পঞ্চায়েতে। ওখানকার সাফল্য কেমন? ওখানে সাফল্য এখনো পর্যন্ত প্রায় 60% পর্যন্ত ওরা ক্রেডিট লিঙ্কেজ পেয়ে দাঁড়িয়েছে। আর যে 40% দাঁড়াতে পারেনি, আমরা ভিউয়ারাস ফলো আপ করছি যে কোথায় তাদের প্রবলেম, এবং তাদের কিছু পারিবারিক প্রবলেম আছে, সেটা না হলে পরে ক্রেডিট লিঙ্কেজ আমরাই এখান থেকে করিয়ে দিই। এরপরে এবারে ওদেরকে যখন হাতে কলমে শিখিয়ে দেবো তাদের মার্কেটিংটা, কারণ বোলপুরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বোলপুরে এখানে একটা মার্কেট আছে, প্লাস বাংলার হাট আছে। সেই জন্য এখানকার মার্কেটে এবং এখানকার যারা কাস্টমার, তারা মানে বাইরে থেকে যারা বেড়াতে আসে তারা ওই হাটেও যায়, যার ফলে এখানকার ওদের প্রোডাক্টের ডিমান্ডটা খুব বেশি পরিমাণে আছে। সেই জন্য ওরা এখান থেকে কাজ শেখার পরে ওরা যদি ব্যাংকে অ্যাপ্লাই করে, আমরা প্রজেক্টও করে দিই আমরা ওদেরকে, এবং সেই কেসগুলো ওরা যে ব্যাংকে চায় আমরা সেই ব্যাংকে ফরওয়ার্ড করে দিই, এবং সেই ব্যাংক থেকে পেলে পরে ওদের মার্কেটিংটা ভালো। প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার থেকে আমাদের পূর্বপুরুষেরা বিভিন্ন সময়ে আমাদের জীবন ধারণের রসদ খুঁজে নিতেন। প্রকৃতির কোল থেকে পাওয়া বিভিন্ন গাছ, পাতা, শিকড়, ফল, ফুল থেকে ঔষধি তৈরি করে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যেত। যত দিন যাচ্ছে আমরা তত প্রকৃতি বিমুখ হয়ে পড়ছি। এমনকি আদিবাসী সমাজ যারা প্রকৃতির কাছে থাকেন, তারাও আজ সেভাবে প্রকৃতি নির্ভর নন। এখনকার যুগে মানুষ সেভাবে গাছ না চেনা ও তার গুণাগুণ সম্পর্কে ওয়াকিবহাল না হবার ফলে যথেচ্ছভাবে গাছ কেটে ফেলা হয়। এতে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, সেভাবেই আমাদের অজান্তেই হারিয়ে যায় বিভিন্ন ঔষধির গাছ। ইলামবাজার থানা এলাকার বনভিলা গ্রামের বাসিন্দা রাম হেমব্রম দীর্ঘদিন ধরে স্থানীয় রবীন্দ্র প্রকল্পের সহযোগিতায় প্রায় একক প্রচেষ্টায় তিনি তাঁর 15 কাঠা জমিতে ঔষধি গাছের সংরক্ষণ ও স্থানীয়দের মধ্যে সফল প্রয়োগ করে চলেছেন।
কিন্তু এই জঙ্গলের উপরে বহু গাছগাছড়া আছে, কিন্তু ফলে এখানকার মানুষরা সাধারণত গাছগাছড়াকে অত না চেনার জন্য একদিক থেকে জ্বালানি হিসাবে কেটে পরিষ্কার করে দিচ্ছে, ফলে আমার একটু কষ্ট হচ্ছে। এর জন্যই আমি এই জঙ্গল, গড় জঙ্গল, ঝাড়খণ্ডের কিছু জঙ্গল বা পাহাড় কিছু কিছু টিলার থেকে গাছগুলোকে নিয়ে এসে আমি এটা রোপণ করেছি। চৌপাহাড়ি জঙ্গল, গড় জঙ্গল অথবা ঝাড়খণ্ডের কোনো গভীর জঙ্গল, সেখান থেকে ঔষধি গাছ খুঁজে বের করে তাকে নিজের বাড়ি সংলগ্ন 15 কাঠা জমিতে রোপণ করে তার যথাযথ পরিচর্যা করে চলেছেন তিনি। ইতিমধ্যে গাছের সংখ্যা 310 ছাড়িয়েছে। সেই গাছ থেকে পাওয়া ওষুধ সাধারণ মানুষের মধ্যে প্রয়োগ করে তিনি যথেষ্ট সাড়া পেয়েছেন। প্রতিটি গাছের ওষুধের গুণাগুণও তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। এখানে আমি 310টার মতন গাছ লাগিয়েছি, বিভিন্ন গাছ থেকে হরতকি, অমলকি, বহরা থেকে শুরু করে আপনার সমস্ত গাছ। এখানে গাছ তো 300টি গাছ আছে আমার এখানে, কাঠা 15 উপরে গাছটা আছে, আর কিছু বাইরের যেগুলো আছে আমার ঘরে লাগাওয়া, এগুলো নিয়ে আমার 1 বিঘে 1.5 বিঘের মতন জায়গাটা আছে। এই যে গাছ লাগানোর ফলে যে আমরা ওষুধ হয়তো আপনারা তুলেছেন কি না দেখতে পারবেন, আমি এখানে গাছ থেকেই ওষুধটা তৈরি করার ফলে বিভিন্ন গ্রাম থেকে আমার এখানে আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা ওষুধ হিসেবে ব্যবহার করি আমি, তারাও আসে চিকিৎসার জন্য। আগামী দিনে সমস্ত গাছের একটি ক্যাটালগ বানানোর ইচ্ছে আছে তার, যেখানে ওই সব গাছের স্থানীয় নাম, বৈজ্ঞানিক নাম, সেটা দেখতে কেমন, কিভাবে চেনা সম্ভব ও তাদের ঔষধি গুরুত্ব ও গুণাগুণ কতটা সেটাও লিপিবদ্ধ করা থাকবে। এটা শুধু যে একটা প্রামাণ্য নথি হবে এমন নয়, এই নথি আগামী প্রজন্মকে গাছ চিনতে ও বাঁচাতে উৎসাহ ও সাহায্য করবে। ये बदलाव क्या है भैया? ये बड़े काम की चीज है। इंसान की सोच में अगर बदलाव आ जाए तो सब कुछ मुमकिन है, सब कुछ संभव है। अब ये बदलाव फिर आ रहा है, हर सूरत की मुस्कान में वो आपको दिखाई देगा। तो चलिए एक नई शुरुआत करते हैं, कुछ बदलाव करते हैं। दूरदर्शन किसान, एक नया चैनल जहां बातें होंगी बदलाव की और आपके कल की बेहतर शुरुआत की। छेड़ो बातें बदलाव की। প্রতি বছর 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয়। আসলে এই দিন স্থাপিত হয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা বিশ্ব খাদ্য সংস্থা, জাতিসংঘের ব্যবস্থাপনায়। এবছর বিশ্ব খাদ্য দিবসের মূল লক্ষ্য হল মাটির সুরক্ষা ও কৃষি। বীরভূমের লাভপুরে ইনস্টিটিউট ফর মোটিভেটিং সেলফ এমপ্লয়মেন্ট বা ইমসে বিশ্ব খাদ্য দিবস পালন করেছে কৃষক সমাবেশের মধ্য দিয়ে। মাটির সুরক্ষা ও কৃষি নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। কারণ আমরা মনে করি, ইমসে মনে করে যে ভূমি সংস্কার এবং এই চাষের যে জৈব কৃষিতে পরম্পরা কৃষিকে আবার পুনরুদ্ধার করা ছাড়া খাদ্য সম্ভব নয়, খাদ্যের নিরাপত্তা সম্ভব নয় বা খাদ্যের সার্বভৌমত্ব সম্ভব নয়। আজকের আমি চেষ্টা করছি, আমি মনে করছি যে আমি এই বিষ মুক্ত খাবার খাবো, কিন্তু আমি পাবো না। আমার হয়তো নিজে চাষ করতে পারলে পারবো, কিন্তু আমি যদি নিজে চাষ না করি তাহলে আমাকে বিষযুক্ত খাবার খেতে হবে। অবশ্য খুব আশার কথা, কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও আমাদের ইমসের মতো তারা শুরু করেছেন, কিছু কিছু জায়গায় বিষমুক্ত জিনিসপত্রের বিক্রিও শুরু হয়েছে। আমরাও আগামী দিনে এটা, এবং চাষিদের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, আগে পুরোটাই কেমিক্যাল এতে হতো, এখন সেটা দেখা যাচ্ছে যে মোর দেন 60% তারা ওই নিজেদের যে কম্পোস্ট বা রিসাইকেল, ওই যে খাদ্যশস্যের বা তাদের ফসলের যে ওয়েস্টেজ মেটেরিয়ালসগুলো তারা রিসাইকেল করে ব্যবহার করে তারা অনেক ভালো ফল করছে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731
235।